সংস্কার চাইলে ডিসেম্বর নির্বাচন, বেশি চাইলে জুনের মধ্যে বললেন প্রধান উপদেষ্টা। ২৬ মার্চ যাচ্ছেন চীনে। ৫ অগস্ট ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ, বলেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয় গণতন্ত্রপন্থী দলগুলো। অস্থিরতার কারণে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন, রয়টার্সকে নাহিদ ইসলাম। বর্তমান সংবিধানের উপর আস্থা নেই জনগণের। আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এনআইডিইসির অধীনে রাখার দাবিতে স্মারকলিপি অবস্থান কর্মসূচি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন সিইসি। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযানের এখতিয়ার নেই, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব দমনে কঠোর হবে সরকার। 14 মার্চ থেকে ঈদ যাত্রা রেলের আগাম টিকিট বিক্রি শুরু, চলবে 20 মার্চ পর্যন্ত। বেশ কয়েকটি রুটে চলবে বিশেষ ট্রেন। এবং লন্ডনে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। খালিস্তানপন্থীদের দায়ী, তীব্র নিন্দা নয়াদিল্লির। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার স্বাক্ষর করবে। এর একটি অংশ বর্তমান সরকার ও বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানিলোভিচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে তিনি কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারের সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন হবে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের জন্য কমে আসা আন্তর্জাতিক সহায়তা, আগের সরকারের সময় লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েও আলোচনা করেন তারা। ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আজ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্রাটেলি টুটির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সিসকো অচেতা আমন্ত্রণটি পৌঁছে দেন। সাক্ষাৎকালে অচেতা নোবেল বিজয়ীর বিশ্বব্যাপী প্রভাবের প্রতি উচ্চ শ্রদ্ধা প্রকাশ করেন। বিশ্ব মানব ভ্রাতৃত্ব বিষয়ক সম্মেলন একটি ঐতিহাসিক সমাবেশ, যেখানে ঐক্য, শান্তি এবং সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চিন্তাবিদদের একত্রিত করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা আমন্ত্রণের জন্য অচেটাকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের জন্য তার প্রত্যাশা প্রকাশ করে বলেন, তিনি আরও বলেন, ঐতিহাসিক সমাবেশটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সফরে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। আগামী 25 থেকে 28 মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হবে বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলন। এতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। বাংলাদেশ সবুজ সংকেত দিলে চূড়ান্ত হয় সফরটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোয়াও ফোরাম অব এশিয়ার সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজে প্রধান উপদেষ্টা চীনে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর
দুদেশের সম্পর্ক আরো গভীর করায় মনোযোগ দিচ্ছে চীন। দুদেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এ সফরের মধ্য দিয়ে বেইজিং তার প্রতিফলন ঘটাতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগেও জানুয়ারিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 5 অগস্ট গণ অভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বৃহস্পতিবার রাজধানী গুলশানে একটি অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে 523 জন কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। এছাড়াও গেল 1.5 দশকে 1,500 বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছে। হাজার হাজার নেতা কর্মী জোরপূর্বক গুম ও ক্রসফায়ারের শিকার হয়েছে। 60 লাখেরও বেশি বিএনপি নেতা কর্মীকে মিথ্যা ও রাজনৈতিক মামলায় ফাঁসানো হয়েছে। ইফতারের আগে বিএনপি মহাসচিব কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। The Bangladesh Nationalist Party remains committed to upholding democracy, accountability, rule of law, good governance, justice and human rights in light of the UN Charter. At least 523 activists of BNP sacrificed their lives in the July-August mass uprising. Besides, during the last decade, 1,000 BNP activists were killed, thousands fell victims of enforced disappearances and crossfire, and more than 6 million people, BNP people, were implicated in false and politically motivated cases. সঠিকভাবে যাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। স্বাধীনতার 54 বছর পরও মানুষ স্বাবলম্বী হতে না পারার পেছনে অর্থ ব্যবস্থা বড় দায়ী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাজধানী মিন্টো রোডে আবু সাইদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় রোগীদের কাউন্সেলিং এর উপর জোর দেন জামায়াত আমির। হাসান মাহমুদের রিপোর্ট। প্রথমবারের মতো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে অংশ নেন দেশের প্রথিতযশা চিকিৎসকরা। এ সময় সৎ দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন চিকিৎসক নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পর্যাপ্ত কাউন্সেলিং এর মাধ্যমে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আর একটা, এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তার হেলদি সেলগুলো তো শেষ হয়ে যাবে। জামাত আমির বলেন, সঠিকভাবে যাকাত আদায় ও বন্টন করা গেলে 6 থেকে 7 বছরের মধ্যে বাংলাদেশে সব মানুষকে স্বাবলম্বী করা সম্ভব। যাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, একটা গবেষণা হয়েছিল যে 6 থেকে 7 বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলা মানুষকে স্বাবলম্বী। এদিকে রাজধানীর ইস্কাটনে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় দেশের কল্যাণে সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে, যে আমরা যাহা সত্য তাই লিখবো, যাহা সত্য তাই বলবো, যাহা মিথ্যা তাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো, কারণ আপনাদের খবর হাজার লক্ষ মানুষের কাছে চলে। ঐক্যবদ্ধ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামাত প্রস্তুত আছে বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জননিরাপত্তা উন্নতিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই এখন নির্বাচন সম্ভব নয়। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই সেকেন্ড রিপাবলিক নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ তারা। বিস্তারিত জানাচ্ছেন নীরব দাস।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার নেতৃত্বাধীন সরকার গেল 7 মাসে জননিরাপত্তা উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে সাধারণ নির্বাচন আয়োজন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নাহিদ ইসলাম। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। শাসন কাঠামোয় পরিবর্তন এনে সেকেন্ড রিপাবলিক গঠনের কথাও বলেন তিনি। জানান এর সূচনা হবে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে। বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনেই কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে। গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, এবং সর্বশেষ এরকম একটি গণহত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই, গুম হয়েছে মানুষ, আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই। ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই, আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন। এছাড়া নির্বাচনে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ জানান ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া উচিত হবে না। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। নবগঠিত দল সার্বজনীন রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানায় এনসিপি আহ্বায়ক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে প্রধান সিইসি জানিয়েছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে সামনের জাতীয় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। এনআইডি পরিষেবা ইসির আওতায় রাখতে এভাবে স্লোগান দিতে থাকে নির্বাচন কমিশন সচিবালয় উইংসের কর্মকর্তা কর্মচারীরা। এই সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে অবস্থানরতরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। এনআইডি সেবা কমিশনের বাইরে গেলে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। নির্বাচন কমিশনে এনআইডি থাকবে, না থাকলে কি হবে সেটা আমরা বলেছি, এবং গত 17 বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি, আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই, এই দুটো একসাথেই থাকবে, এটা কমিশনও বিশ্বাস করেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই সর্বসম্মতিক্রমে কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এনআইডি এখানেই থাকা উচিত। এই সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থানরতদের আশ্বস্ত করেন সিএসি এএমএম নাসিরউদ্দিন। বলেন, এনআইডি সেবা কমিশনের বাইরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের থেকে এখনো হয়নি। শীঘ্রই কমিশনের অবস্থা লিখিত পাঠানো হবে। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। 12 মার্চের মধ্যে এর সুনির্দিষ্ট সমাধান না হলে আগামী 13 মার্চ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি। এই সময় দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে একই দাবিতে মঙ্গলবার কমিশনের সাথে সভা করে সংগঠনটি।
শিউরি রায়, দেশ টিভি, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, মব নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উচ্ছৃঙ্খল না হয়ে মব প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে। রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। দেখছেন সংবাদ রাত। পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছাত্র জনতার আন্দোলনে যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর মব সৃষ্টির মাধ্যমে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন আইজিপি। বৃহস্পতিবার রংপুরে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুরে রংপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ রক্ষার উপর গুরুত্বারোপ সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অংশ নেন সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে আইজিপি বলেন, মব সৃষ্টি করে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যখনই আমরা পুলিশ খবর পাচ্ছি তখনই আমরা যাচ্ছি, গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এখন এখানে এর সুযোগে আপনার ছাত্র জনতার নাম দিয়ে অনেক অপরাধীও এই কাজটা করছে, যেটা গুলশানের বেলায় আমরা দেখছি। অ্যাটর্নি জেনারেল বলেন, গেল 16 বছরের ঐতিহ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। এই সংস্কৃতিতে বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। একটি ভালো বাংলাদেশ উপহার দিন, একটি স্বপ্নের বাংলাদেশ উপহার দিন, যেখানে আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার পাশে থাকতে চাইবে, আপনার সাথে থাকতে চাইবে। বিদেশের মাটিতে বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে তাদেরকে যাতে কাটাতে না হয়, সেই পরিবেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সহযোগিতা করুন। স্বৈরাচার হঠাতে বীর সন্তানদের উপর যারা পৈশাচিকতা চালিয়েছে তাদের গ্রেফতারের কথা জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অপরাধী পুলিশ কর্মকর্তাদের ধরা হবে, গোটা পুলিশ বাহিনীকে নয়। আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর গোটা পুলিশ বাহিনী নয়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পলিথিন ও হরণ বন্ধ এবং জলবায়ু ও পরিবেশ বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শব্দ দূষণ, পলিথিন দূষণের ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট কর্মসূচি দেখতে পেলে আমরা খুশি হব। এটা আপনাদেরকে নিতে হবে, কারণ এই হর্নের আওয়াজ আসলে কোনোভাবেই সহ্য করা যায় না। এ সময় অবৈধ ইটভাটা বন্ধে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। পাকিস্তান থেকে আমদানি হওয়া 26,250 টন চাল খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। দেশে পর্যাপ্ত চাল মজুদ থাকলেও খাদ্য নিরাপত্তা বিবেচনায় সরকার এ চাল আমদানি করছে। এদিকে চট্টগ্রাম জেলায় মিল পর্যায়ে খোলা সয়াবিন তেল 153 টাকা, পাইকারিতে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। সহকর্মী AKM নাজিমের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনাল 1-এর ইয়ার্ডে চলছে পাকিস্তান কাশিম বন্দর থেকে আসা জাহাজ MV-CB থেকে চাল খালাস। দুদেশের মধ্যে সরকারি চুক্তির আওতায় প্রথম চালানেই আসলো 26,250 টন আতপ চাল। সার্ভে, নমুনা পরীক্ষা ও শুল্কায়ন প্রক্রিয়া শেষে শুরু হয় খালাস।
বৃহস্পতিবার এ খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারও। দেশে খাদ্য নিরাপত্তায় চালের মজুদ বাড়াতে সরকার বিভিন্ন দেশ থেকে 3,20,000 টন চাল আমদানি করেছে। আমাদের সারা দেশে ওএমএস এর কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রমে আমাদের 10,043 জন আমাদের ওএমএস ডিলার আছে। এর বাইরে আপনারা জানেন যে পরিবেশ খাদ্য বান্ধব যে কর্মসূচি আছে এটি চলমান আছে। 50 লক্ষ কার্ড হোল্ডার আছে যারা মাসে 30 কেজি করে চাল পাচ্ছে। প্রতি টন $499 কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝিতে দেশে এসে পৌঁছাবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারকসই হয়। এদিকে চট্টগ্রামের বাজারগুলোতে রমজান শুরুর আগ থেকে উধাও সয়াবিন তেল। 155 টাকার খোলা সয়াবিন তেল খুচরা পর্যায়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার চট্টগ্রামের সিটি মেয়র এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযানে নামেন খাতুনগঞ্জে। মঙ্গলবার নগরীর সার্কিট হাউসে তেলের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও সরকারি বিভিন্ন সংস্থার বিশেষ টাস্কফোর্স কমিটির বৈঠক হয়। বৈঠকে চট্টগ্রাম জেলার সবখানে মিল পর্যায়ে খোলা সয়াবিন তেল 153 টাকায়, পাইকারিতে 155 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। এই মিটিং এর মধ্যে দিয়ে আমাদের যে রেট নির্ধারণ করা হলো, এই রেট সর্বসম্মতিক্রমে পুরা জেলাতে, এটা শুধুমাত্র এই শহরে না, এটা পুরা জেলার জন্য এটা প্রযোজ্য, পুরা জেলার জন্য। নির্ধারিত দামে তেল বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। আমরা অভিযান করব 2টার পর থেকে। আমাদের সঙ্গে ছাত্র সমন্বয়করা থাকবে। দেখি আপনারা কার শক্তি বেশি, রাষ্ট্রের শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি, আমরা দেখতে চাই। রমজানে যেন কেউ বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই জন্য ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দরকে নির্দেশনা দেয় টাস্কফোর্স কমিটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হবে, যা চলবে 20 মার্চ পর্যন্ত। এ সময় 24 থেকে 30 মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এ কথা জানান। এর আগে গত মঙ্গলবার দুপুরে রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে কয়টি বিশেষ ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। আইসিইউতে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। দেখছেন সংবাদরাত। ইউরোপের নিরাপত্তার বিষয়টি এতদিন পর্যন্ত বড় আকারে নির্ভরশীল ছিল যুক্তরাষ্ট্রের উপর। বিভিন্ন কারণে বদলে গেছে সেই প্রেক্ষাপট। এই আবহে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে 80,000 কোটি ইউরোর একটি পরিকল্পনা পেশ করবেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ফন ডেয়ার লায়েন। রায়হান কবির শুভ্র রিপোর্ট। সম্প্রতি ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সামনে নিজেদের সুরক্ষা বাড়িয়ে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো পথ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনে নড়েচড়ে বসেছে পুরো ইউরোপ। ওয়াশিংটনের ভরসায় না থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। এ লক্ষ্যে বৃহস্পতিবার ইইউ নেতাদের বৈঠকে 80,000 কোটি ইউরোর একটি প্রতিরক্ষা পরিকল্পনা পেশ করবেন ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা ফন ডেয়ার লায়েন।
উর্সুলার আশা তাদের এই পরিকল্পনা ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা বাজেটের চরিত্র বদলাবে। অতীতে বিভিন্ন দেশের সরকার আর্থিক অসুবিধার কারণ দেখিয়ে বাজেট বরাদ্দ কম রাখত। ইউরোপের দেশগুলোতে জিডিপির সঙ্গে সঙ্গতি রেখে ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সীমা বাড়ার প্রস্তাব রয়েছে উর্সুলার পরিকল্পনায়। ফলে আগামী 4 বছরে সামরিক খাতে বিনিয়োগের পরিমাণ 650 কোটি টাকা বেড়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের বাজেটে 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এক্ষেত্রে হাঙ্গেরি ও স্লোভাকিয়া সহ ইইউ এর কিছু দেশের আপত্তি রয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, এই অর্থ দিয়ে মিসাইল ডিফেন্স সিস্টেম, ড্রোন, সাইবার প্রস্তুতি বাড়ানো হবে। এই বিষয়গুলোতে ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এদিকে এই অঞ্চলটির নেতারা দ্রুত এই প্রস্তাব রূপায়ণ চান বলে জানিয়েছেন প্রবীণ এক ইইউ কর্মকর্তা। এর ফলে এই অঞ্চলটির পক্ষে নিজেদের জন্য সুরক্ষা জোরদার করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। লন্ডন সফরে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হামলাকারীরা তার গাড়ির কাছে গিয়ে আক্রমণের চেষ্টা চালায়। ছিঁড়ে ফেলা হয় ভারতের জাতীয় পতাকাও। এ ঘটনার নেপথ্যে খালিস্তানপন্থীরা। একে উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র রিপোর্টে বিস্তারিত। যুক্তরাজ্য সফরে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের জামাত হাউসের সামনে মবের মুখে পড়েন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় উত্তেজিত জনতা। এছাড়াও ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে সেখানে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের ভিড় থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। এরপর কনভয়ের সামনেই ছিঁড়ে ফেলে ভারতের জাতীয় পতাকা। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর কনভয়ের কাছে গিয়ে স্লোগান দিতে শুরু করে আরও কয়েকজন খালিস্তানপন্থী কর্মী। ঘটনার শুরুতে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় তারা। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, এ ঘটনায় জয়শঙ্করের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে। হামলা নেপথ্যে খালিস্তানপন্থী নেতা গুরুপাবত বন্ত সিং পান্নুরের সংগঠন শিখস ফর জাস্টিস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে এসএফজের বিরুদ্ধে। এদিকে লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা নিয়ে মুখ খুলেছে ভারত। এই ঘটনাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।